প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি একাদশ শ্রেণীর বিএম সেকশনের ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান বিষয়ের সুদ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো যারা একাদশ শ্রেণীর বিএম সেকশনে শিক্ষার্থী, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর পরীক্ষায় একটি প্রশ্ন অথবা দুইটি প্রশ্ন আসে। তো বিএম কলেজের শিক্ষার্থীদের অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাসে নিয়মিত থাকে না, অনেকেরই সিলেবাস সম্পর্কে ধারণা নাই, অনেকের আবার বই সম্পর্কেও ধারণা তেমন নাই। তো সেক্ষেত্রে আমি একটু সিলেবাসটা সম্পর্কে বলি যে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এই বইটার ব্যবসায় গণিত একটি অংশ আর একটি অংশ হচ্ছে পরিসংখ্যান। তো ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এইটা মোট পরীক্ষা হয় এখানে 45 নম্বরের। এই ইয়ার থেকে মোট পরীক্ষা হবে 45 নম্বর, সময় হবে 3 ঘন্টা। তো এর মধ্য থেকে এখানে দুইটা অংশে প্রশ্ন হয়, একটা হচ্ছে ব্যবসায়িক গণিত অংশ, একটা হচ্ছে ব্যবসায় গণিত। এখান থেকে হয় 20 নম্বর, আর একটা হচ্ছে পরিসংখ্যান। এখান থেকে হয় 25 নম্বরের প্রশ্ন। তো এখানে প্রতিটা প্রশ্নের মান সমান। দেখা যাচ্ছে ব্যবসায় গণিত থেকে 4টা প্রশ্ন থাকবে, 4টারই উত্তর দিতে হবে। পরিসংখ্যান থেকে 5টা থাকবে, 5টারই উত্তর দিতে হবে। 5 মার্ক করে থাকে, তাহলে এখানে 4 গুণ হচ্ছে 5, তার মানে এখান থেকে আসতেছে 20 নম্বর। আর এখানে 5 গুণন 5, তার মানে এখান থেকে আসতেছে 25 নম্বর। এই মোট হচ্ছে 45 নম্বর। তো এই 45 নম্বরের মধ্যে যে এখানে 4টা প্রশ্ন থাকবে 5 মার্ক করে, এখানে 5টা প্রশ্ন থাকবে 5 মার্ক করে, প্রতিটারে অথবা দেওয়া থাকে। তো দেখা যায় ব্যবসায় গণিতে যে 4টা প্রশ্ন থাকবে, এই 4টারে প্রতিটার সাথে একটি করে অথবা দেওয়া থাকবে। তাহলে 1 নম্বর প্রশ্ন অথবা 1 নম্বরের একটা বিকল্প দেওয়া থাকবে, 2 নম্বর প্রশ্ন অথবা 2 নম্বরের একটা বিকল্প দেওয়া থাকবে। তাহলে এখান থেকে 9টা প্রশ্ন থাকবে, 9টাই দিতে হবে, কিন্তু প্রতিটারে অথবা প্রশ্ন আছে। এখন দুইটার মধ্যে যেটা কমন পড়বে সেই প্রশ্নটা তোমরা লিখতে পারবা। তো এখান থেকে আমি এই সুদ অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে কোনোবার এরকম হয়নি যে এবারে সুদ অধ্যায় থেকে প্রশ্ন আসেনি। তো আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে তোমরা নিশ্চিত একটি প্রশ্ন কমন পাবা এবং এটা পরীক্ষায় আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা সুদ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সুদ অধ্যায়ে দুই টাইপের প্রশ্ন থাকে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদটা কী জিনিস আর চক্রবৃদ্ধি সুদটা কী জিনিস, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সরল সুদ সাধারণত আমরা ব্যাংক থেকে বা এনজিও থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ গ্রহণ করে থাকি। তো এই ঋণ নিলে আমাদের ঋণের এগেইনস্টে কী দিতে হয়, একটা সুদ দিতে হয়। যেমন সাধারণত এনজিওগুলো থেকে ঋণ নিলে এনজিওগুলোতে দেখা যাচ্ছে এরকম নিয়ম যে আমরা 10,000 টাকা ঋণ নিলাম, তাদেরকে কিস্তি কিস্তি পরিশোধ করতে হবে এবং দেখা যাচ্ছে যে একটা সুদ দিতে হয়। তো এই সুদটা কীরকম, দেখা যায় এনজিওতে 10%, 12%, 13%, 14% এরকম করে একটা সুদ নির্ধারণ করা থাকে। তো 10% অর্থ কি? 10% অর্থ হচ্ছে যে আমরা যদি 100 টাকা নেই, 100 টাকা ঋণ করি, তাহলে সেক্ষেত্রে 1 বছর পরে আমাকে 10 টাকা সুদ দিতে হবে। এই 100 টাকা আমার ঋণ, এইটা হচ্ছে আমার আসল টাকা। এই একটা, এটা হচ্ছে বছর, এটা হচ্ছে আমাদের সময়। আর এখানে এই যে 10টা নিল, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে এনজিও থেকে বা ব্যাংক থেকে আমাদের ঋণ করলে এরকম একটা নির্দিষ্ট সুদ দিতে হয়।
তো এইখানে এই যে 100 টাকা আমরা ঋণ করলাম, 1 বছর পরে তাকে 10 টাকা সুদ দিব, এই যে 1 বছর পরে 10 টাকা সুদ দিব, এই সুদটা হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ কী জিনিস? তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ঋণ নিলাম, নিয়ে ওটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পরিশোধ করব। সেটা সাধারণত 1 বছর মেয়াদি হয়, 2 বছর মেয়াদি হইতে পারে। তো 2 বছর মেয়াদি হলে তাহলে সেক্ষেত্রে তখন এই সুদটা ডাবল হবে, এই যে 10 টাকার পরিবর্তে তখন এখানে 20 টাকা দাঁড়াবে। তো যদি এই 10 টাকার পরিবর্তে 20 টাকা 2 বছরে নেয় তাহলে সেক্ষেত্রে এই সুদটা হবে সরল সুদ। এখন চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে আমরা যদি 2 বছর মেয়াদি কোনো একটা ঋণ করি, তাহলে সেক্ষেত্রে এখানে 100 টাকায় 1 বছর পরে আমাদের 10 টাকা সুদ দিতে হয়। তাহলে 2 বছর পরে আমাদের কথা অনুযায়ী হচ্ছে যে আমরা 2 বছর পরে 20 টাকা সুদ দিব, 2 বছর পরে সুদ দিব 20 টাকা। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয় যে 100 টাকায় 1 বছর পরে যে আমাদের 10 টাকা বৃদ্ধি হলো, তাহলে 1 বছর পরে কত হবে? 110। 100 টাকায় 1 বছর পরে হবে 110 টাকা। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে যে পরের বছরে যে আমরা যখন সুদ দিতে যাব, তখন পরের বছরে ওরা 10 টাকা নিবে না, তখন ওরা 110 টাকার সুদ নিবে। তাহলে 100 টাকার সুদ যদি 1 বছর পরে 10 টাকা হয়, তাহলে 10 টাকার সুদ কত হবে? 1 টাকা। তাহলে এখানে পরের বছরে আমাদের ওরা 10 টাকা সুদ নিবে, আর এই 10 টাকারই সুদ আবার কয় টাকা হয়? 1 টাকা হয়। তাহলে এই 1 টাকা সহ দিতে হবে। তার মানে আমাদের পরবর্তী বছরে দিতে হবে 121 টাকা। এই যে 1 টাকা আমরা অতিরিক্ত দিলাম, এখানে 1 টাকা যে আমরা অতিরিক্ত দিলাম, এই 1 টাকাটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তার মানে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে সুদের উপরে আবার সুদ দিতে হয়। তাহলে 100 টাকায় 1 বছরের জন্য আমরা ঋণ করলাম, করে আমরা সুদ দিলাম 110 টাকা। আবার 2 বছর যখন হয়ে যাবে, তখন 2 বছরের জন্য আবার 10 টাকা হওয়ার কথা সরল সুদে। সরল সুদের বেলায় আবার 10 টাকা হবে। তাহলে সরল সুদের বেলায় হবে মোট হবে 20 টাকা সুদ, কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলায় হবে সুদটা তখন যায় 21 টাকা। তো ওই যে সুদের উপরে আবার সুদ দিতে হয়, তাহলে সুদের উপরে সুদ যেটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখন আমরা সরল সুদে আলোচনায় আসি। তাহলে সরল সুদের সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাতে শুধু সুদ আসে না, এটা সবৃদ্ধি মূল আসে। মানে অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে সমৃদ্ধি মূল হচ্ছে যে এটাতে সুদ আসলে একসাথে আসে। এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে সরল সুদের সূত্র হচ্ছে পি এন আর। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ আসে না সরাসরি, এটা হচ্ছে সবৃদ্ধি মূল, মানে সুদ আসল একসাথে আসে। তো এখান থেকে সুদ আসল একসাথে আসবে, এখান থেকে আসলটা মাইনাস করে দিলে সুদটা পাওয়া যায়। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে এটা, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এটা। এই দুইটা সূত্রের সাহায্যে এই অনুসারে সবগুলো অঙ্ক করা যায়। এর বাইরে কোনো সূত্র নেই, এর বাইরে কোনো অঙ্ক নেই। তো এখানে আমরা জানি নেই একটু। তাহলে আমাদের আইটা হচ্ছে সরল সুদ, পিটা হচ্ছে মূলধন বা আসলও বলতে পারি আমরা, মূলধন অথবা আসল যে কোনো একটা বলা যাবে। এনটা হচ্ছে সময়, মানে কত বছরের জন্য ঋণটা, 1 বছর 2 বছর 3 বছর, এটা হচ্ছে সময়। আর আরটা হচ্ছে সুদের হার। সুদের হার কত? মানে 10% না 15%। তো অনেক সময় প্রশ্নে দেখা যায় সুদের হার লেখা থাকে, যেমন সুদের হার লেখা আছে 10, সুদের হার 10। সুদের হার 10 মানে হচ্ছে 100 টাকা 1 বছরের সুদ 10। আর অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম 10% দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। তো দুইটা কিন্তু একই জিনিস। যদি এখানে সামনে লেখা থাকে সুদের হার 10, আর যদি লেখা থাকে সুদ 10%, দুইটা কথাই কিন্তু একই কথা। সুদের হার হচ্ছে 10 আর সুদ হচ্ছে 10%, দুইটাই কিন্তু একই কথা। তো সেক্ষেত্রে একই জিনিস দাঁড়াবে। তো কোনো সময় পার্সেন্ট থাকলে পার্সেন্টের জন্য 100 হয়, তাহলে 10% মানে উপরে হবে 10, নিচে হচ্ছে 100। তো আমরা যখন পার্সেন্ট ভাঙাবো তখন দেখা যাচ্ছে উপরে যে কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে উপরে হবে 10 আর নিচে পার্সেন্টের জন্য 100। তাহলে যে সংখ্যাটাই পার্সেন্ট দেওয়া থাকবে 10-এর আছে পার্সেন্ট, তাহলে 10/100। যদি 20-এর থাকে তাহলে 20/100। যদি 5-এর থাকে 5/100। তাহলে যে সংখ্যা দেওয়া থাকবে পার্সেন্ট তুলে দিলে পার্সেন্টের জন্য নিচে 100 নিতে হয়। আবার পার্সেন্ট তৈরি করলে পার্সেন্টের জন্য 100 আবার নিচে উপরে গুণ করতে হয়। আচ্ছা, আমরা ওটা পরে যখন আসবো তখন ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সরল সুদের উপরে আমরা এখন 2-1টা অঙ্ক দেখি। তাহলে সরল সুদ কী জিনিস এবং চক্রবৃদ্ধি সুদ কী জিনিস এটা আমরা বুঝছি। এর উপরে আমরা বিগত সালের পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে এর মধ্যে আমরা 2-1টা অঙ্ক একটু চর্চা করে নিই। আচ্ছা,
আমি একটা অঙ্ক তোমাদের দেখাই এর উপরে। আচ্ছা, আমি এখানে একটা অঙ্ক আগে থেকে তুলে নিছি যাতে ভিডিওটাতে তোমাদের একটু সময় কম হয়, নইলে দেখা যাচ্ছে যে অনেক বেশি সময় লস হয়ে যায়। আচ্ছা, তো এখানে অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা 60 টাকা হার সরল সুদে কত টাকার 10 বছরের সুদ 630 টাকা হবে। কত টাকার, তার মানে এখানে আসল টাকাটা কিন্তু দেওয়া নাই। তো কি কি দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো তুলে নেই। তো এখানে বলা আছে শতকরা বার্ষিক শতকরা, এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া নাই। এই যে বার্ষিক শতকরা বলা আছে, এই জন্য এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া নাই। এটার কথার অর্থ হচ্ছে 100 টাকা এক বছরের সুদ হচ্ছে 7 টাকা। তাহলে এখানে সুদের হার আমাদের হচ্ছে, এখানে সুদের হার আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সুদের হার পাচ্ছি 7%। হার বলা আছে যেহেতু, তাহলে অবশ্যই এটা পার্সেন্ট। তাহলে আমরা যদি এখানে পার্সেন্ট তুলে দেই তাহলে উপরে হবে 7, নিচে হচ্ছে 100। আর একটা বিষয়, আমি যদিও বাংলায় বলতেছি, দেখা যাচ্ছে পরীক্ষায় তোমরা খেয়াল করবা, যদি প্রশ্নটাতে বাংলা দিয়ে লেখা থাকে বাংলায় লিখবা, ইংলিশে লেখা থাকলে ইংলিশে লিখবা। বাংলা থাকলে তোমরা আবার ইংলিশে লিখিও না, ইংলিশ থাকলে বাংলায় লিখিও না, এই কাজটা করিও না। সাধারণত প্রশ্নে যেটা থাকে সেটাই করতে হয়। যদি বাংলায় লেখা থাকে তাহলে বাংলায় লিখবা, আর ইংরেজিতে লেখা থাকলে ইংরেজিতে। তো সাধারণত এই অঙ্কগুলোতে দেখা যায় ইংরেজিতেই লেখা থাকে। তো তারপরেও প্রশ্নটা তোমরা খেয়াল করে লিখবা। আচ্ছা, সুদের হার আমরা পাইলাম, তাহলে এখানে 7/100। সময় আছে কত, কত টাকা, 10 বছরের সুদ, তাহলে সময় আছে 10। তাহলে সময় হচ্ছে n সমান সমান হচ্ছে আমাদের 10 বছর। আচ্ছা, এরপরে কি আছে, সুদ। এর বলা আছে যে 10 বছরের সুদ হবে 630 টাকা। তার মানে সুদের মান এখানে 630 টাকা দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে চাইছে আমাদের কাছে হার সুদে কত টাকার, এই যে কত টাকার মানে আসল টাকাটা এখানে দেওয়া নাই, বা মূলধনটা এখানে দেওয়া নাই। তাহলে আসল পি সমান সমান হয়। তাহলে আমরা এখানে থেকে আমরা পি এর মানটা বের করে নিব যে আসলে এখান থেকে পি এর মান কত। তো আমরা সরল সুদের সূত্র একটু আগে আমরা শিখে আসছি। তো আমরা সেই সূত্রটা লিখি যে আমরা জানি সরল সুদ আই সমান সমান পি এন আর। তো আমরা এটা জানি যে সরল সুদ আই সমান সমান হচ্ছে পি এন আর। এখান থেকে আমাদের আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, পি এর মানটা নাই। তাহলে আমরা আগে এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে নিব, নিয়ে আমরা এখান থেকে পিটাকে সামনে নিয়ে আসি। তাহলে আমরা পি এন আর সমান সমান আই এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা পি সমান সমান বের করব। তাহলে পি সমান সমান আইটা থেকে থাকলো, এখান থেকে এন আরটা নিচে চলে আসলো। তো এখন আমরা এখানে মানটা বসায় দেই। আমাদের এখানে মান দেওয়া ছিল, আই এর মান আমাদের ছিল কত, 630। তাহলে এখানে 630। এন এর মান এখানে কত দেওয়া ছিল, এন এর মান দেওয়া ছিল 10। আর এর মান দেওয়া ছিল কত, 7/100 দেওয়া ছিল এটা। আচ্ছা, এখন এখান থেকে আমরা মানটা বের করব। তো সাধারণত নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানে 630টা আমরা ঠিকই রাখলাম, নিচের 10টা ঠিকই থাকলো, এইটা উল্টে যাবে। উল্টে গেলে তাহলে কি হবে, যে 100টা নিচে ছিল যে এই 100টা উপরে চলে যাবে। 100টা উপরে গেল, আর নিচে কত আছে, এখানে 7 ছিল, 7 হবে। এখন এটা আমরা কাটাকাটি করব। যদি কাটাকাটি না করতে পারো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে একবারে বসে দিলে হবে। আচ্ছা, তো আমরা এটা কাটাকাটি যদি করি, তো সাধারণত 10 দিয়ে এটাকে যদি কাটি আমরা, তাহলে হচ্ছে 10 10 100। 7 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 7 লং 63, একটা শূন্য আছে, শূন্য হবে। তো এখানে 10 দিয়ে 90কে যদি গুণ করি তাহলে হচ্ছে 900। তাই এটা আমাদের কি ছিল, সামনে এটা আমাদের পি ছিল, তাহলে পিটা হচ্ছে এটা। তো উত্তরটা আমাদের কাছে চাইছিল কি, যে কত টাকার 10 বছরের সুদ হবে 630 টাকা। তাহলে আমরা সেই টাকাটা পেয়ে গেছি। টাকাটা কত পাইছি, যে 900 টাকা। তো এখানে শেষে আসি, যদি আমরা লিখে দিই তাহলে ভালো হয়। অতএব নির্ণয় আসল
সমান সমান হচ্ছে 900 টাকা। তো এটা লিখলে আর উত্তর আর কোনো কিছু লেখা লাগে না। কেউ যদি এখানেই আসি অ্যান্সার দিয়ে রাখি দাও, হ্যাঁ, যে এরপরে আর যাবা না, এখানেই অ্যান্সার দিয়ে রাখি দিবা, তবু কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি আমরা সুন্দর করে তুলে দিই, তাহলে এই অঙ্কটাতে আমাদের 5 আছে, 5-এর মধ্যে আমরা 5-এ পাবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তারপরে আমি আরেকবার রিপিট করে দেই যে এখানে প্রথমটাতে আমাদের আছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল সুদে। এই যে সরল সুদের কথা বলা আছে, তাহলে এখানে আমাদের সরল মুনাফার সূত্র ফেলাইতে হবে। আর যদি চক্রবৃদ্ধির কথা লেখা থাকে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ফেলাইতে হবে। তো এই প্রশ্নে আমাদের সরল সুদের কথা লেখা আছে, তাহলে আমাদের এখানে সরল সুদের সূত্র আমরা ফেলাবো। তো প্রথমত আমরা অঙ্কটা পড়ে দেখলাম যে এখানে শতকরা বার্ষিক শতকরা 60 টাকা হার সুদ বলা আছে, তাহলে সুদের হার আর সমান হচ্ছে 7%। পার্সেন্টকে আমরা যদি তুলে দেই, তাহলে নিচে 100 হয়, তাহলে 7/100। সময় আমাদের এখানে দেওয়া আছে 10 বছর, তাহলে এন সমান হচ্ছে 10 বছর। আর সুদ দেওয়া আছে, সুদ এখানে দেওয়া আছে 10 বছরের সুদ হচ্ছে 630 টাকা, তাহলে সুদ আই সমান হচ্ছে 630। আর এখান থেকে আমাদের বের করতে কত টাকা, তার মানে আসল টাকাটাই নেই, তাহলে আসলে আমরা পি সমান আমরা হট লিখলাম যে পি এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথমে সরল সুদ আই সমান হচ্ছে পিএনআর, আমরা এটা সূত্র জানি, সূত্রটা আমরা লিখলাম। লেখার পরে এখান থেকে যদি আমাদের পি এর মানটা বের করতে হবে, তাহলে আমরা এখানে কী করলাম যে এটা আগে আমরা চেঞ্জ করে নিলাম। এই যে পিএনআরটাকে আমরা সামনে নিয়ে আসছি, আইটাকে এদিকে নিয়ে আসছি। সমান সমান থাকলে এটা চেঞ্জ করা যায়, কোনো সমস্যা না। তাহলে এটাকে আমরা প্রথমে এদিকে নিয়ে আসছি, এটা এদিকে নিয়ে গেছি। এখান থেকে পি সমান এন আরটা এখানে গুণ আছে, এটা যদি আমরা এখান থেকে পার করে নিয়ে যাই, তাহলে এদিকে গেলে নিচে হবে। এখানে আমরা আই এর মান বসাইছি, এন এর মান বসাইছি, আর এর জায়গায় আর এর মান বসাইছি। তবে যদি কোনো সময় ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এই 100টা হচ্ছে উপরে। আর যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো, তাহলে এখানে 7কে 100 দিয়ে ভাগ করে কত হয়, এই সংখ্যাটা আগে এখানে লিখবা। যেমন মনে করো যে এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, তাহলে এখানে 630, নিচে হচ্ছে 10, গুণন হচ্ছে 7 দিয়ে 100কে ভাগ করলে 0.07 আসে। পরে এটাকে 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলে কত হয়, করার পরে এটা দিয়ে ভাগ করবা, করলে উত্তর চলে আসবে। তাহলে এইভাবেও চাইলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এইভাবেও করতে পারো। কাটাকাটি না করে যদি কাটাকাটি কারো কাছে সমস্যা মনে হয়, তাহলে ক্যালকুলেটরের সাহায্যে এইভাবে করতে পারো। তো আশা করি সরল সুদের, তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে এই সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আই সমান পিএনআর, এখানে প্রশ্নে অনেক সময় দেখা যাচ্ছে যে আর এর মানটা দেওয়া নাই, আর এর মান বের করতে বলে। অনেক সময় দেখা যায় সময় এন এর মানটা দেওয়া নাই, কত বছর সময়টা বের করতে বলে। অনেক সময় সুদের হার আই এর মানটা দেওয়া নাই, অনেক সময় আই এর মানটা বের করতে বলে। অনেক সময় আসল দেওয়া থাকে না বি। তাহলে এই 4টার মধ্যে দেখবা যে 3টার মান দেওয়া আছে। প্রথমটা পড়ে দেখবা আগে যে কোনটার মান দেওয়া আছে। তাহলে 3টার মান এখানে দেওয়া আছে, এখান থেকে একটার মান বের করতে বলবে। তাহলে দেখা যায় আর এর মানও চাইতে পারে উত্তরে, যে আর এর মানে সুদের হার কত। আবার সময়ও চাইতে পারে যে কত বছর সময়ে হবে। আবার সুদ চাইতে পারে যে সুদ কত টাকা হবে। তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা চাইতে পারে। তো সাধারণত দেখা যাচ্ছে যে আসল এই পি এর মানটা আর এই যে সুদের হার আর এই আর এর মানটা, এই দুটো সাধারণত বেশি চাই। যেমন এই অঙ্কটা আমি যেটা দেখাইছি তোমাদেরকে, এই অঙ্কটা 2010 সালে পরীক্ষায় আসছিল, 15 সালের পরীক্ষায় আসছিল, 17 সালের পরীক্ষায় আসছিল। তারপরে দেখা যাচ্ছে তোমাদের নেক্সট পরীক্ষায় এই টাইপের অঙ্কই আসতে পারে, কিন্তু দেখা যায় এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এই 7-7-এর জায়গায় অন্য সংখ্যা দিল, 8 বা 9, 10 দিল। এখানে বছরটা 10 বছরের জায়গায় 5 বছর 7 বছর দিল। এখানে টাকাটা 630-এর জায়গায় অন্য টাকা দিয়ে দিল। তো মোট কথা হচ্ছে যে আমাদের নিয়মটা খেয়াল রাখতে হবে, নিয়মটা জানতে হবে। তাহলে আমাদের যদি নিয়মটা জানা থাকে, আমরা যদি নিয়মটা বুঝি, তাহলে সেক্ষেত্রে যে কোনো অঙ্ক দেখ না কেন আমরা করতে পারবো। তো আশা করি এই নিয়মটা তোমরা বুঝছো। আমি এই নিয়মেরই দেখা যাচ্ছে এখানে আমরা পি এর মানটা বের করলাম, আর এর মানটা বের করতে যে অনেক সময় পার্সেন্টেজটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়, অনেকের এটা বুঝতে সমস্যা করে। তো আমি সুদের হার দিয়ে তোমাদেরকে আর একটা অঙ্ক দেখাই, তাহলে এটা নিয়মটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা অঙ্কের মধ্যে এইখানে বলা আছে যে শতকরা বার্ষিক সুদের হার কত হলে, সুদের হার কত হলে, এখানে সুদের হারটা দেওয়া নাই। বলছে সুদের হার কত হলে 600 টাকার 10 বছরের সুদ 300 টাকা হবে। তাহলে সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল টাকাটাও দেওয়া আছে, শুধু সুদের হারটা এখানে নাই, সুদের হারটা এখান থেকে বার করতে বলছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে? তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করব। আচ্ছা, তো একই রকমই এই অঙ্কটা দেখো 2012 সালে পরীক্ষায় আসছিল এবং 2019 সালেও পরীক্ষায় আসছিল। তো সেক্ষেত্রে
আমরা এখান থেকে এটা কিভাবে পাবো? তো আমরা প্রথমে এখানে কি দেওয়া আছে, শতকরা বার্ষিক সুদের হার কত হলে 600 টাকার, তার মানে এখানে কি মূলধন বা আসল টাকা হচ্ছে 600, তাহলে মূলধন পি সমান সমান এখানে আমরা পাচ্ছি 600 টাকা। আচ্ছা, তারপরে পাচ্ছি কি আমরা সময় এন সমান সমান হচ্ছে 10 বছর, সময় এন সমান সমান আছে আমাদের 10 বছর। আচ্ছা, এরপরে কি আছে, সুদ 300 টাকা, তাহলে সুদটা আমাদের কি, সুদ হচ্ছে আই সমান সমান হচ্ছে 300 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে সুদের হার, এখানে বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে, কত, তার মানে এটা আমাদের নাই, এটা আমাদের বের করতে হবে, তাহলে এটার উত্তর আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এখন আমরা তো সূত্রটা জানি, আমরা জানি সরল সুদ আই সমান সমান পি এন আর, আমরা এই সূত্রটা জানি। তো এখান থেকে আমাদের উত্তরটা বের করতে হয়েছে আর এর মান, আমাদের আর বের করতে হবে। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে আর বের করতে যাই, আচ্ছা এখানে আর একটা কথা বলি রাখি, যে যখন সুদের হার আমরা বের করব, আর এর মানটা যখন বের করব, তখন আমরা আরটাকে সামনে নিয়ে আসবো। তো আগের মতোই আমরা পি এন আর এটাকে সামনে নিয়ে আসলাম, আইটাকে পরে দিলাম। এরপরে এখান থেকে আমরা যখন আর সমান সমান বের করতে যাচ্ছি, তখন আইটা উপরে থাকলো, নিচে হচ্ছে পি এন। তো এখান থেকে এখন মানটা বসা দিই আমরা, আই এর মান আছে আমাদের কত 300, এন এর মান হচ্ছে আমাদের এখানে, পি এর মান হচ্ছে 600, আর এন এর মান হচ্ছে 10। আচ্ছা, এখন এখানে আমরা বের করতেছি কি আর এর মান, তার আরটা কি ছিল, সুদের হার। আমরা তো যখন সুদের হার বের করছিলাম তখন নিতেছিলাম যে যেমন 5%, মানে হবে কত, 5/100। এর আগেরটাতে আমাদের 10% ছিল, 7% ছিল সম্ভবত, 7% দেখছিলাম আমরা কত, 7/100। তাহলে এই যে হার পার্সেন্ট বের করার জন্য, আমাদের পার্সেন্ট বাই বের করার জন্য কি করতে হয়, যে নিচে একটা 100 নিতে হয়। তো এই যে এখানে আমরা আর এর মান বের করবো, আর এর মান বের করার জন্য আমাদের নিচে একটা 100 লাগবে, এই জন্য আমরা কি করব, যে নিচে উপরে 100 দিয়ে গুণ করবো। এইটাতে অনেকেই ভুল করে, এই আর এর মানটা বের করতে যায়, এই যে সুদের হারটা নির্ণয় করবে এখানে আর এর মানে, অনেকেই এটা ভুল করে। তো এটা খেয়াল রাখবা, যে সুদের হার যখন আমরা বের করবো তখন নিচে উপরে আমরা 100 গুণ করবো। তা আমরা এমনিতেই সাধারণত যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা জানি, যে আমরা অঙ্ক করার সময় প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে হরলবকে গুণ করতে পারি, আবার প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে হরলবকে ভাগ করতে পারি। তাহলে আমরা কি করছি, 100 দিয়ে নিচে করে গুণ করছি। কিন্তু এই যে সুদের হারে আমাদের কি আছে, সুদের হারে নিচে আমাদের একটা 100 থাকে, যে নিচে একটা আমাদের 100 থাকে, যার কারণে কি করব, আমাদের এই নিচের 100টাকে আমাদের কাটাকাটি করা যাবে না। যখন আমরা সুদের হার নির্ণয় করব তখন আমরা কি করব, এই যে নিচের 100টাকে কখনো কাটাকাটি করব না, না করে আমরা এখান থেকে বাকিগুলো কাটাকাটি করব। তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 300 দিয়ে যদি 600কে কাটি, তাহলে হচ্ছে 2, আবার 2 দিয়ে এটা যদি আমরা কাটি 10 10 হচ্ছে 100, আবার 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে হচ্ছে 5 দুগুণী 10। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে, তাহলে এখানে আমাদের আসতেছে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 100। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সুদের হারের জন্য এই যে 7% মানে হচ্ছে কত, 7/100, আর এখানে 5% মানে কত, 5/100। তাহলে এই 5/100 আমাদের এখানে তো আছে, তাই না? তাহলে 5% মানে যদি হয় 5/100, তাহলে 5/100 মানে কি, তাহলে 5/100 মানে কি হবে, 5/100 মানে হবে 5%। তাহলে এখানে আমাদের আছে কত, 5/100। তাহলে আমরা খেয়াল রাখবো, যখন আমরা সুদের হার বের করব, সুদের হার বের করার সময় আমরা এই যে নিচে উপরে 100 দিয়ে গুণ করবো, কিন্তু নিচের 100টাকে আমরা কাটবো না। কারণ কি, ওই যে সুদের হার নির্ণয়ের জন্য আমাদের কত, ওই যে হার যখন বের করছি তখন হারের জন্য কি হয়, নিচে একটা 100 হয়। তাহলে আমাদের যদি এখানে 5/100 আসে, তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো কত, 5%। তাহলে এখানে 5/100 আছে, এটার জন্য আমরা লিখতে পারবো যে 5%। তাহলে আমাদের আরটা কী ছিল, সুদের হার, অথবা আর সমান সমান 5%। তো শেষে যদি আমরা এই কথাটা লিখে দিই, কেউ এখানে অ্যান্সার দিলেও হবে, কোনো সমস্যা নাই। যদি এখানে কেউ অ্যান্সার দিয়ে রাখো তবু স্যাররা মার্ক কাটবে না, তোমাদেরকে ফুল মার্কে দিবে। আর যদি নিচে একটু লিখে দাও তাহলে ভালো হয় আর কি।
তাহলে স্যাররা খাতা কাটার সময় স্টুডেন্টদের প্রতি একটু ভালো জানে যে এই স্টুডেন্টটা ভালো, সব নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা। শেষে যদি আমরা লিখে দিই যাতে নির্ণেয় সুদের হার সমান সমান 5%, তাহলে সেক্ষেত্রে সুন্দর হয়, এখানে অ্যান্সার দিতে পারি। তো আশা করি সুদের হার এবং আসল, বিশেষ করে সরল সুদ নিয়ে কোনো অঙ্কতে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি এখানে যে কথাটা বলছিলাম যে এখানে PNR আই এই চারটা জিনিস থাকে, এই চারটার মধ্যে যে কোনো তিনটা জিনিসের মান পরীক্ষায় দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে একটা বের করতে বলে। তো সেক্ষেত্রে তোমরা যদি এর মধ্যে থেকে এই সূত্রটা থাকে, তো এই সূত্রটা লেখার পরে এখান থেকে যেটা থাকবে না সেটার মান সামনে রাখবা, আর বাকিগুলো এদিকে পার করে নিয়ে যাওয়া, মান বসে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। তো আশা করি যে সরল সুদ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি আগামী ক্লাসে চক্রবৃদ্ধি সুদের উপরে আর একটা ক্লাস নিব। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে যারা মোবাইল থেকে আমার ক্লাসগুলো দেখবা তারা ফুল স্ক্রিন করে দেখবা, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমি নতুন কোনো ক্লাস আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তোমরা আশা করি সকলে আমার ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। পারলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবা। এরপরে তোমাদের নতুন কোনো ক্লাস সম্পর্কে, নতুন কোনো অধ্যায় সম্পর্কে পড়ার বা জানার আগ্রহ থাকলে কমেন্টে তোমরা লিখবা যে স্যার আমার অমুক অধ্যায়ের উপরে একটা ক্লাস আপলোড করেন, বা অমুক অধ্যায়টা নিয়ে একটু আবার আলোচনা করেন, আর একটু ভালোভাবে বুঝান। তাহলে আমি চেষ্টা করব ওই অধ্যায়ের উপরে, ওই বিষয়ের উপরে আবার তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো আশা করি তোমরা ক্লাসটা সবাই ভালো করে বুঝছো। আর নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ নিয়ে একটা আলোচনা করব। তো এখান থেকে পরীক্ষায় প্রতি বছরে প্রশ্ন আসে যে সরল সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ। কোনো বছর দেখা যায় দুইটা অঙ্কই থাকে, একটা সরলের একটা চক্রবৃদ্ধির, তোমরা যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। কোনো বছর দেখা যায় একটা সরল সুদের আছে, এর সাথে একটা অন্য অধ্যায়ের অঙ্ক দিচ্ছে, কিন্তু এই অধ্যায় থেকে দেয়নি যে কোনো বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই, এরকম হয় না, প্রতি বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো আমার দুইটা ক্লাস, যদি এই যে প্রথম ক্লাসটায় আমরা সরল সুদ নিয়ে আলোচনা করছি, এরপরে চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব, এই দুইটা ক্লাসে যদি তোমরা A to Z ভালোভাবে ফলো করো তাহলে আশা করব যে সুদ নির্ণয়ের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এবং অবশ্যই এটাতে তোমরা 5-এর মধ্যে 5 পাবা। তো আমার ক্লাসটাকে A to Z দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।